পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। জমা দিতে প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নতুন জঙ্গি সংগঠন আল মুজাহিদ অব বাংলাদেশের ৬ সদস্য আটক। উদ্দেশ্য ছিল নাশকতা, জানিয়েছে পুলিশ। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি কোনো অবহেলা নয়, নিয়ে আসতে হবে উন্নয়নের মূল স্রোতে, বললেন প্রধানমন্ত্রী। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। স্বাধীনতার ৪৪ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর পাশের হার। যেতে হবে আরও অনেক দূর, বলছেন শিক্ষাবিদরা। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে ৩ বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত ১৪ জন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র খতিয়ে দেখছে এফবিআই। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। গতকালই প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে সারা দেশে মেয়র পদে প্রত্যয়নপত্র দেওয়া শেষ হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ উপজেলা নির্বাচন অফিসে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। এবছরই প্রথমবারের মতো পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচনে অংশ নেবেন প্রার্থীরা। নির্ধারিত প্রতীকের মধ্যে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১২টি প্রতীক নির্ধারণ করেছে কমিশন। দর্শক, পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাতে রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী কমল দে, সিলেটে আছেন আব্দুল আহাদ ও বরিশালে ফিরদাউস সোহাগ। প্রথমে চলে যাচ্ছি কমল দের কাছে। কমল। ধন্যবাদ শাফিন। সারা দেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলা পৌরসভা নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা এসে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন পর্যন্ত দুজন মেয়র প্রার্থী, স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান এবং অমর কুমার দে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর যারা প্রার্থী রয়েছেন তারাও এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিশনার যে কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা একটি বিষয় বলি যে রাঙ্গামাটি পৌরসভার মূলত প্রায় ৫৭,৭৯৪ জন ভোটার রয়েছেন এবং কেন্দ্র রয়েছে ২৮টি ভোট কেন্দ্র রয়েছে। আর এবার আছে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানের মধ্যে মূল প্রার্থী হিসেবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে আকবর হোসেন চৌধুরীকে এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সাইফুল ইসলাম ভুট্টো এবং তিনি বর্তমান মেয়র। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এসএস থেকে সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন গঙ্গামণি চাকমা। মূলত মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা সকাল ৯টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র গ্রহণ এবং বিএনপি সহ অন্যান্য যে কাউন্সিলর প্রার্থীরা তারাই সেখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আজ আপনি জানেন যে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ৫ এবং ৬ তারিখে মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৩ তারিখ প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই পৌরসভা নির্বাচন। আর এই পৌরসভা নির্বাচনের একটি বিষয় যে সমতল এবং পাহাড়ের যে আদিবাসীদের মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, ঠিক তারই প্রতিক্রিয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সব প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসছেন এবং তারা এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেএসএসের যে সমর্থিত চেয়ারম্যান মেয়র প্রার্থী গঙ্গামণি চাকমা অপেক্ষা করছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য এবং তিনি হয়তো যে রিটার্নিং অফিসার রয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোস্তফা জামান তার কাছে মূলত তিনি মনোনয়নপত্র জমা দিবেন। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আজ বিকেল ৫টা পর্যন্ত মূলত এই মনোনয়নপত্র গ্রহণ করবেন এবং তারা চেষ্টা করছেন যাতে মনোনয়নপত্র গ্রহণের সময় যাতে কোনো রকম ভুলভ্রান্তি না থাকে এবং প্রার্থীদের তথ্যগুলো যেন সুনির্দিষ্ট ঠিকমতো থাকে সেই বিষয়টি মূলত প্রাধান্য দিচ্ছেন। আর আবার জানেন যে চট্টগ্রামে যে রাঙ্গামাটির যে নির্বাচন শিবিরের নির্বাচনে প্রায় অন্তত ৮ থেকে ৯ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন। এক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এই প্রধান যে দলগুলো রয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে কিন্তু এখানে আদিবাসীদের সংগঠন যে স্থানীয় সংগঠন জেএসএসও সমর্থন দিয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে যাতে এই নির্বাচনে কোনো রকম সংঘাত ঘটতে না পারে, যেহেতু কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রামে একটি বিষয়
অশৃঙ্খলার বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছিল, সে অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি জেলা প্রশাসকের যে কার্যালয় রিটার্নিং অফিসারের, সেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখন এই তদন্ত জমা দেওয়া হচ্ছিল তখন কিন্তু বাইরে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে রাস্তা যে আশপাশ যেটা গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে রাঙ্গামাটির, সেখানেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত বলা যায় 2 জন মেয়র প্রার্থী এবং প্রায় 10 জনের বেশি কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই রাঙ্গামাটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এই ছিল রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব সিলেটের সহকর্মী আহাদের কাছে সিলেটের নির্বাচনের খবর জানার জন্য। ধন্যবাদ কমল। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার চট্টগ্রামের মতো সিলেটেও একই অবস্থা। সিলেটে উৎসবমুখর পরিবেশে সকাল 9টা থেকে আজকে যে মনোনয়ন জমাদানের শেষ দিন, সেটি আমরা যেটা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে সেটা হচ্ছে, এবং এখনো পর্যন্ত প্রায় 15 জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং সাধারণ যে কাউন্সিলর যারা রয়েছেন পুরুষ তারা রয়েছেন। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কোনো মেয়র প্রার্থী এখানে এসে কোনো মনোনয়নপত্র জমা দেননি। আমরা তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মূলত তারা দুপুরের পরে তারা এখানে এসে মনোনয়নপত্র জমা দিবেন, এবং এর একটি কারণ রয়েছে, যারা দলীয় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমেদ পাপলু, যিনি 2বারের মেয়র এই পৌরসভার, এবং এই পৌরসভার শুরু থেকে তিনি মেয়র রয়েছেন, এবং তার পাশাপাশি যিনি বিএনপির প্রার্থী রয়েছেন তিনিও দুপুরের পরে দিবেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু তারা দলীয় প্রার্থী, এ কারণে তাদের জেলা থেকে সিলেট থেকে তাদের যে দলীয় নেতাকর্মী বড় যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসে মূলত মনোনয়নপত্র জমা দিবেন, এই কারণে তাদের কিছুটা দেরি হচ্ছে। এবং এই পৌরসভা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, এখানে মোট 68 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে মেয়র প্রার্থী 11 জন এবং সাধারণ মহিলা প্রার্থী হচ্ছেন 11 জন, এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন তারা 46 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এবং আমি এখানের যে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন আজিজুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন বিকেল 5টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা নেবেন, এরপরে যদি কেউ আসে তবে তাদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। তো আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই কাউন্সিলর প্রার্থী, এবং তাদের যারা কর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়ে মূলত দলবল নিয়ে তারা এখানে আসছেন, এবং এখানে বেশ উৎসব মুখর পরিবেশ আমরা সেটা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে 3টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোলাপগঞ্জের পাশাপাশি জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলা পৌরসভায় 3টি পৌরসভায় নির্বাচন হবে, এবং এই 3টি পৌরসভায় আমরা খোঁজ নিয়ে জেনেছি সেখানে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। এবং এই সিলেটের পাশাপাশি সিলেটের যে 3টি জেলা রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, সেখানেও আমরা শুনেছি যে এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমি যদি নিরাপত্তার বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যে আমি এখানে দেখেছি যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের একজন ওসি কর্মকর্তা তার নেতৃত্বে 20 থেকে 25 জন পুলিশ সদস্য এখানে রয়েছেন, এবং তারা নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এবং কোনো ধরনের সমস্যা এখানে হচ্ছে না। তারা বলেছেন যদি কেউ কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করে তবে তারা কঠোর হস্তে সেগুলো দমন করবেন। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের মনোনয়নপত্র জমাদানের সবশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস সোহাগ। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের বানারীপাড়া উপজেলার রিটার্নিং অফিসারের কার্যালয়। বরিশালের এই বানারীপাড়া উপজেলার যে পৌরসভা নির্বাচনটি অনুষ্ঠিত হবে সে লক্ষ্যে এখানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার যে কার্যক্রম। আমরা যদি একটু দেখাই, এখানে যারা মনোনয়ন জমা দিতে এসেছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটি চলছে। মনোনয়ন জমা দিতে যারা এসেছেন তারা কিন্তু এখন বসে আছেন, অপেক্ষা করছেন এবং জমা দিচ্ছেন। আমরা যেটা দেখেছি যে এখানে এখন পর্যন্ত এই বানারীপাড়া পৌরসভায় মনোনয়ন জমাদানের জন্য মোট 8 জন এসেছিলেন। এদের মধ্যে এস এম আকবর, মনিরা আক্তার, জাহিদ হোসেন, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মনির হোসেন, আহসান কবির, ইউনুস মিয়া সহ মোট 8 জন এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যারা জমা দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটি কথা জানিয়েছেন যে আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে এখানে কিন্তু মনোনয়ন কার্যক্রমটি জমাদানের কার্যক্রমটি চলছে। আমরা আরো একটা বিষয় বলতে পারি যে আমরা এখানে দেখেছি যে 5 জনের বেশি কিন্তু একজন প্রার্থীর সাথে 5 জনের বেশি কোনো লোক এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা যারা এসেছেন প্রার্থীদের সাথে তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি একেবারেই ভালো বলা যায় এখানে, কারণ পুলিশ প্রহরায় রয়েছে। যারা প্রার্থী আছেন তারা যাতে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন মনোনয়ন জমাদানের, সেজন্য তারা তৎপর রয়েছেন।
আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এখন পর্যন্ত কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মেয়র প্রার্থীদের যারা মেয়র প্রার্থী হবেন তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছননি। আমরা যেটা জেনেছি 12টার পরে 12:30 অথবা 1টার দিকে তারা আসতে শুরু করবেন। এখন পর্যন্ত যারা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সবাই কাউন্সিলর প্রার্থী। আমরা বরিশালের অন্যান্য উপজেলাগুলোতে যেসব জায়গায় পৌরসভা নির্বাচন হবে সেসব জায়গায় যারা খোঁজ নিয়ে জেনেছি সব জায়গার অবস্থাই মোটামুটি ভালো। এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ খবর। শাফিন। দর্শক, পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাতে রাঙামাটি থেকে কমল দে, সিলেট থেকে আব্দুল আহাদ ও বরিশাল থেকে ফিরদৌস সোহাগ যোগ দিয়েছিলেন আমাদের সাথে। রাজধানীতে নতুন একটি জঙ্গি সংগঠনের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফ করছেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোরশেদুল ইসলাম ওরফে কিং মোর খান, গাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া মোল্লা, আক্তার মোহাম্মদ মনসুর। তো এরা এই বিভিন্ন নামেই আসলে ফেসবুক আইডি খুলে এবং পেজ খুলে এরা সংগঠিত হচ্ছিল। তো আপনারা অবগত আছেন যে ওয়ার্ল্ড টেরোরিজমের একটা নিউ ট্রেন্ডস হলো লিডারলেস জিহাদ, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট নেতা বা সাংগঠনিক কাঠামো থাকবে না। তারা যে যেখানে আছে পৃথিবী তারা সংগঠিত হয়ে কোনো একটা আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেটি অনলাইন ভিত্তিক হতে পারে অথবা বই পড়ে হতে পারে, তারা নিজেরা রেডিক্যালাইজ হয়ে তারপর তারা নিজ নিজ দেশের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ধরনের কথিত জিহাদে অংশগ্রহণ করবে। তো এটিও সেরকম একটা গ্রুপ বলে আমাদের কাছে মনে হয়েছে, যাদের সাথে জেএমবি কিংবা এভিটি কিংবা হরকাতুল জিহাদ এদের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। তবে তাদের লেখা, তাদের যে লিটারেচার এবং জিজ্ঞাসাবাদে আমরা যতটা জানতে পেরেছি, তারা অনেকটা আল কায়দাকে অনুসরণ করে। এভিটি যেমন আল কায়দাকে অনুসরণ করে, তাদের লিটারেচারগুলো তারা পড়ে আপলোড করে, ঠিক এই গ্রুপটাও মুজাহিদ অফ বাংলাদেশ তারাও আল কায়দাকে অনেকটাই অনুসরণ করে। কিন্তু এদের সাথে আল কায়দার কোনো নেটওয়ার্ক বা কোনো যোগাযোগ সেটি আসলে আমরা পাইনি, নাই। ইভেন আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে জাওহারির সেই তত্ত্ব, সেটির সাথেও তাদের সরাসরি কোনো মানে নেটওয়ার্কগত নাই, সম্পর্ক নাই, বাট তারা সেগুলোকে ফলো করে। এটি তো এরা সংগঠিত হওয়ার কতগুলো ধাপ আছে। এরা যেমন প্রথমত দাওয়াত দেয় ঈমান আনার, অর্থাৎ এই ধর্মের পথে আসার, তারপরে সালাত কায়েমের, এবং এক পর্যায়ে আসলে প্রস্তুতি নেওয়ার জন্য বলে জিহাদের প্রস্তুতি। সেই জিহাদের প্রস্তুতির অংশ হিসাবে তারা বেশ কিছু ট্রেনিং করে। প্রথমত ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা তারপর ফিজিক্যাল এক্সারসাইজের পরে তারপর তাদের ওখান থেকে যারা মানে ভালো করে তাদেরকে বাছাই করে নিয়ে তাদের অন্যান্য ট্রেনিং হয়। এই ট্রেনিংগুলো মূলত মানে ছোরা চাকু চালানো এবং বর্ষা নিক্ষেপ, কারণ বর্ষা নিক্ষেপ দিয়ে তারা মানে হাতের অর্থাৎ যে লক্ষ্য সেটা ভেদ করার যে প্র্যাকটিস, অর্থাৎ গুলি করলে যাতে সেটি লাগে সেটার প্র্যাকটিস এরা বর্ষা দিয়ে করে। এরা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের আশেপাশে সংলগ্ন জঙ্গলে এবং চিটাগংয়েও তারা বনাঞ্চলে কিছু ট্রেনিং করে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আর তাদের গ্রুপে এখন পর্যন্ত আমরা 25-30 জনের মতো সদস্য আছে বলে তারা স্বীকার করেছে। তথাপি আমরা জিজ্ঞাসাবাদের একেবারে প্রাথমিক পর্যায়ে আছি, আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো তথ্য বেরিয়ে আসবে বা আরো কারা কারা আছে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। তো এরা তাদের অপারেশনাল প্ল্যান অনুযায়ী কোনো একজন পীরকে হত্যার উদ্দেশ্যে সেটি রেকি করেছে এবং প্রস্তুতি নিচ্ছিল। তার প্রাককালেই তারা গ্রেপ্তার হয়েছে। ফলে আপাতত সেই পীর সাহেব হয়তো মানে বিপদমুক্ত, কারণ সেই লক্ষ্যেই তারা আসলে প্রস্তুতি নিচ্ছিল যে কোনো দিন সেই ঘটনাটি তারা সংগঠিত করত। তো এই ধরনের গ্রুপ যেহেতু সুনির্দিষ্ট এদের কোনো সাংগঠনিক কাঠামো নেই,
কাজেই এরা বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে ধরে নিয়েই আমরা আমাদের অভিযান সেটি আমরা অব্যাহত রেখেছি। আমরা চেষ্টা করছি তাদের গ্রুপে আরো কারা কারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। দর্শক, রাজধানী থেকে গতকাল সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে যে নতুন সংগঠনের 6 সদস্যকে। সেখান থেকে ডিএমপির বিস্তারিত জানাচ্ছিলেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। যুদ্ধাপরাধীর রায় কার্যকরের বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক নেতিবাচক মন্তব্যে প্রশ্ন উঠেছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্কের সুযোগে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় পাকিস্তান। এ কারণে সম্পর্ক না থাকলেই দেশ আরও নিরাপদ হবে। আর কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাড়াবাড়ি বন্ধ করে ক্ষমা চাওয়ার সময় এসেছে পাকিস্তানের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে নিন্দা জানায়। অবশ্য এই প্রথম নয়, কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির পরও এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল তারা। ৭১-এ অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করায় তাদের ফাঁসি দেয়া হয়েছে বলেও পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। চুপ করে থাকেনি বাংলাদেশ। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদে জানানো হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করে অস্বীকার করে গণহত্যার দায়। এ অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকা না থাকা নিয়ে গুঞ্জন দেশ জুড়ে। আর পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে নতুন করে ভাবার। যদি তারা ক্ষমা না চায় তাহলে সেখানে যে আদর্শগতভাবে বা নৈতিকভাবে সম্পর্ক বাড়তে পারে না। সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এইটি চলমান থাকলে ঝুঁকি কমবে না ঝুঁকি বাড়বে, সেখানে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাদের অস্বস্তি আছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটাকে প্রকাশ যেভাবে তারা করছে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। কূটনৈতিক সম্পর্কের আড়ালে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ দেশকে আরো নিরাপদ করবে বলেও মত দেন তারা। সম্পর্ক তো বহুমাত্রিক, অনেক দিক আছে, কাজে সেই সবকিছু আমাদের বিবেচনা করেই আমাদের অবস্থানকেও নির্ধারণ করতে হবে। কূটনৈতিক সম্পর্কের আড়ালে যে সুযোগ পায় সেই সুযোগকে তারা বাংলাদেশ বিরোধী নাশকতা থেকে শুরু করে প্রচারণা থেকে শুরু করে তাদের অনুচরকে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সবকিছুতেই ব্যবহার করে। সেক্ষেত্রে সম্পর্ক ছিন্ন বাংলাদেশের জনগণকে অতিরিক্ত নিরাপদ করবে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন, জঙ্গিবাদে মদদ দেয়া, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের গায়ে যখন ব্যর্থ রাষ্ট্রের পরিচিতি, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পাকিস্তানের জন্য মঙ্গলজনক নয় বলেও মত বিশেষজ্ঞদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয় না টঙ্গী শিল্পাঞ্চলের রাস্তাঘাট। রাস্তা দখল করে চলছে ব্যবসা, শিগগিরই সংস্কারের আশ্বাস সিটি মেয়রের। এবং শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা। চাঙ্গা হয়ে উঠছে পর্যটন ব্যবসা। এবারের মৌসুম ভালো কাটার আশা হোটেল মালিকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি কোনো অবহেলা নয়। প্রতিটি পদক্ষেপে সহযোগিতার পাশাপাশি তাদের নিয়ে আসতে হবে উন্নয়নের মূল স্রোতে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিবন্ধীদের জন্য একটি কমপ্লেক্স নির্মাণেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের প্রতিটি কর্মক্ষেত্রে মূল স্রোতে প্রতিবন্ধীদের মাঝে যে সুপ্ত যে চেতনা রয়েছে, প্রতিবন্ধীদের যে মেধা রয়েছে, সেগুলি যেন বিকশিত হতে পারে আর সেটা যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা কিন্তু সমাজের বোঝা নয়। ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে আমি এইটুকুই আবেদন করব যে প্রতিবন্ধীরা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে এবং তারাও যে আমাদের দেশের মূল স্রোতে সেটা সবসময় মনে রাখতে হবে এবং সেইভাবেই যে তাদের সঙ্গে আচার আচরণ ব্যবহার করতে হবে।
স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। ৪৪ বছরে বহুগুণে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর সংখ্যা আর পাশের হার। কিন্তু জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আরও অনেক দূর যাওয়া বাকি বলেই মনে করেন শিক্ষাবিদরা। পারমিতা হিমের রিপোর্ট। জ্ঞান বিজ্ঞানে পৃথিবী সেরা পথিকৃতদের জন্মভূমি এই বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে সবসময় এগিয়ে ছিল এই অঞ্চলের মানুষ। তবে স্বাধীনতার ৪৪ বছরে জ্ঞানের সৃজন, বিকাশ কিংবা বিতরণে পৃথিবীতে কতটুকু অবদান রাখতে পেরেছে বাংলাদেশ? আমরা দৈহিকভাবে হয়তো বাড়ছি, কিন্তু মেধার দিক থেকে বাড়ছি এরকম নিশ্চয়তা আমাদের কাছে নেই। সমাজের চাহিদা অনুযায়ী জ্ঞানের সৃষ্টি, বিকাশ আর বিতরণের কাজ বিশ্ববিদ্যালয়ের। মাত্র ৬টি নিয়ে শুরু। ৪৪ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে এখন মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৮। তবে মৌলিক উদ্দেশ্য পূরণ হয়েছে খুব কমই। জ্ঞান সৃষ্টির জন্য যে ধরনের গবেষণা দরকার ওই ধরনের গবেষণা হয় না। ফলে বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাজ করছে, আমাদের তো এই ধরনের কিছুই হচ্ছে না। বই, ম্যাগাজিন কিংবা বিরল পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় লাইব্রেরি। তবে সকাল ৮টায় লাইব্রেরি খোলার আগে এই যে লম্বা লাইন, তার সংগ্রহের কোনো বই পড়বার জন্য নয়। সামনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, আর তাই প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে চাকরিমুখী তার এই যে দৃশ্য, সেটি প্রাইভেট কি পাবলিক, দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই রকম। সেই বিষয়গুলো ছেলে মেয়েরা পড়ছে, যে বিষয়গুলো পড়লে তাদের কর্মের সংস্থান হবে। জাতি যদি এই রকম দার্শনিকভাবে দরিদ্র হয়ে যায়, তাহলে তো তার মেধা কমে আসবে, মেধা কমে আসছে। প্রতি বছর হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চশিক্ষায় শিক্ষিত জনবল তৈরি করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবুও দেশের বড় বড় উন্নয়ন কাজে এখনো প্রাধান্য পায় বিদেশি কোম্পানি। নিজেদের জনবলের উপর আস্থার অভাবকেই দোষ নেন ডক্টর কায়কোবাদ। নিজেদের প্রকৌশলী, চিকিৎসক, তাদের উপর আস্থা স্থাপন করতে পারতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জ্ঞান গবেষণায় দেশকে এগিয়ে নিতে সরকারকে নিতে হবে দূরদর্শী পদক্ষেপ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে পুলিশের শিক্ষানবিশ সার্জেন্ট 2015 ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সারদা পুলিশ একাডেমিতে এ কুচকাওয়াজ হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। সকাল 10টায় প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। পরে শপথ পাঠ শেষে সালাম গ্রহণ করেন তিনি। 6 মাস ব্যাপী এই প্রশিক্ষণে 619 জন শিক্ষানবিশ সার্জেন্ট প্রশিক্ষণ নিয়েছেন। এর মাঝে 28 জন নারী সার্জেন্ট পদে প্রশিক্ষণ নেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য 4 জন পুরুষ ও 1 নারী সদস্যকে বিশেষ পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ আজ সকল পশ্চাৎমুখিতাকে অতিক্রম করে একটি স্থিতিশীল, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। তোমাদের কর্মজীবনে দেশপ্রেমে অভিষিক্ত হয়ে সমাজ হতে সন্ত্রাস নির্মূলে, জনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপদ চলাচলে গভীর নিষ্ঠা ও কঠোর দায়িত্ববোধের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবে, আমি এই প্রত্যাশা করি। ছোট থেকেই সমাজের প্রতিটি স্তরে নানাভাবে অবহেলিত হয়ে বেড়ে ওঠেন প্রতিবন্ধীরা। তাই শুধু একদিনের জন্য নয়, সমাজে প্রতিটি দিনই তারা বাঁচতে চান সম অধিকার নিয়ে, পাশাপাশি চান সবার সহযোগিতা। অভিযোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য 10% কোটা থাকলেও তা বাস্তবায়ন করছে না চাকরিদাতারা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় একটি সমন্বয়কারী মন্ত্রণালয় চালুর তাগিদ বিশ্লেষকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। ইদ্রিস, ফাল্গুনি কিংবা রেজাহান, এদের কারো হাত নেই, কারো নেই পা, কেউ আবার চোখে দেখতে পান না। সমাজের চোখে তাই এরা সবাই প্রতিবন্ধী। তবে প্রতিবন্ধিতার বাধা জয় করে ইদ্রিসরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারলেও সাভার সিআরপির এসব প্রতিবন্ধী শিক্ষার্থী শিখছেন হাতের কাজ। তার ঠিক পাশের মাঠেই বাস্কেটবল নিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছেন পা হারানো অদম্য এসব যুবা, যাদের সবার স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার। গ্রাম অঞ্চলে যে আমাদের মতো প্রতিবন্ধী যারা আছে, বাপ মা এখনো তাদের ছেলেপানদের আগাইতে দিচ্ছে না। প্রতিবন্ধী মানুষ কি করবে? বাবা আমাকে অন্যরকম দিকে দেখতো, তবে আমার মা চ্যালেঞ্জ করছিল, তুমি পরের উপর নির্ভরশীল হবে না, তুমি তোমার কনফিডেন্স নিয়ে তুমি আগাতে থাকো। ডিসেবলরাও কিন্তু বাংলাদেশের উন্নয়নের একটা অধ্যায়।
সমাজের বোঝা নয়, সম্পদ হওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের তথ্য মতে দেশের 6% মানুষ প্রতিবন্ধী, যাদের অধিকার প্রতিষ্ঠায় সবার আগে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্ধারিত কোটায় চাকরিতে প্রতিবন্ধীদের নিয়োগে সরকার শতভাগ উদার বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ফোকাস করে একটি সমন্বয় মন্ত্রণালয় থাকা জরুরি। এরা সব মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে কোন কোন জায়গায় ব্যারিয়ার আছে তারা কোঅর্ডিনেট করে ব্যারিয়ারগুলোকে দূর করবে। এই কোটা যাতে সঠিকভাবে তাদের নিয়োগ করা হয়, এই জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগে ও সরকারি দপ্তরে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 10%ই প্রতিবন্ধী। আর এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে যদি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, তাহলে সে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলোতে প্রতিদিনই থাকছে দর্শনার্থীদের ভিড়। ফলে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙা ভাব। হোটেল মালিক সমিতি বলছে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য আর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত এক সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সমুদ্রে দাপাদাপি করে যে মজা পাওয়া যায়, অন্য কিছুতে সেই মজাটা নাই। এই টাইমটা হচ্ছে সবথেকে পারফেক্ট টাইম ঘোরার জন্য। সো আই গেস এই টাইমটাই আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রায় সময় আমরা আসি। আব্বু আম্মুর সাথে কক্সবাজারে বেড়াতে আসছি, খুব মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গত কয়েকদিনের হিসেব মতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন 30,000-এর বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গা ভাব। আমাদের বেচা কিনা আগে থেকে ভালো, সামনে হয়তো চিন্তা আছে যে আরো ভালো চলবে। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে রিজার্ভেশন মোটামুটি বেড়ে গেছে। সো আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে আমাদের পুরো হোটেলটাই ফুল থাকবে। শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকরা আসা শুরু করেছে, তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা। শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা আশাবাদী এই বছরটা অত্যন্ত সাকসেসফুলি আমাদের ওভারকাম আমরা করতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে 50 লাখেরও অধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলে আইন অমান্য করে গড়ে উঠেছে প্রায় অর্ধশত অবৈধ করাতকল। প্রতিদিন শাল, সেগুন ও গজারি সহ সামাজিক বনায়নের গাছ কাটার ক্ষেত্রে বনদস্যুরা ব্যবহার করছে এই করাতকল। তবে করাতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এই কল স্থাপন করা হয়েছে। অবশ্য অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন বিভাগের সংরক্ষিত এলাকার 10 কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনের উপর নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইলের সখীপুরের বনাঞ্চলে অবৈধভাবে গড়ে উঠেছে 49টি করাতকল। শুধু তাই নয়, বনের 100 গজের মধ্যেই বসানো হয়েছে এসব করাতকল। আর বনদস্যুরা সামাজিক বনায়ন সহ সরকারি বনাঞ্চলে শাল, সেগুন ও গজারি গাছ চুরি করে এসব করতকলে চেরাই করে পাচার করছে বলে অভিযোগ বৈধ করতকল মালিকদের। অবৈধ সমিল মালিক তারা মিল করছে, মিল করে দেখা যায় রাতের আধারে তারা ওই গাছ কেটে আনে। স্থানীয় রেঞ্জ অফিসারের সহযোগিতায় চোরাই কাঠ নিয়ে বেচা কান্দে করে নিয়ে যায় 10টা-20টা হাত হুমানে বেচা হালায়। এদিকে অবৈধ করতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব স্থাপন করা হয়েছে। আমরা কোনো চোরাই কাঠ বা অন্যান্য কাঠ যেগুলো এইভাবে চিরাই করি না, বাড়ির যা কাটা গাছ আছে বা রেকর্ডের গাছ আছে তারাই চিরাই করে খান। অবশ্য অবৈধ এসব করতকল উচ্ছেদে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর জড়িতদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বন কর্মকর্তা। তালিকা সংগ্রহের চেষ্টা করব এবং আমি এটি একটি রুটিন কাজ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আমি দ্রুত এগুলিকে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। বন বিভাগের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায় তাহলে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের সখীপুরের 47,220 একর সরকারি বনভূমিতে 2টি রেঞ্জ ও 11টি বিট রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। কেঁচো সারের দাম কম আর ব্যবহারে উৎপাদন বেশি হওয়ায় দিন দিন কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে এ সার। ইতিমধ্যে রাজশাহীর বিভিন্ন স্থানে এই সার ব্যবহারে ভালো ফল পাচ্ছেন চাষিরা। জমির গুণাগুণ রক্ষায় কৃষি কর্মকর্তারাও গুরুত্ব দিচ্ছেন এই সারকে।
আর বিষমুক্ত কেঁচো কম্পোস্টের চাহিদা বেড়েই চলেছে। হাবিবুর রহমান পাপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। এভাবেই জৈব সার ব্যবহারে কৃষকের মাঠ ভরেছে ফসলে, তাতেই হাস্যোজ্জ্বল কৃষকের মুখ। অন্যান্য সার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তা জৈব সারে থাকে না। তরতাজা এই সবজির উৎপাদনে তাই কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে কেঁচোর সার। জমিতে ব্যবহারের ফলে আমাদের গাছ অনেক শক্তিশালী হচ্ছে এবং ফল ভালো হচ্ছে। এটা ব্যবহার করে কম খরচে অনেক উৎপাদন হচ্ছে। কেঁচো কম্পোস্টের মান উন্নয়ন ও দীর্ঘদিন কেঁচো বাঁচিয়ে রাখতে মাটির পাত্রে সার উৎপাদন করা হয়। এক প্ল্যান্ট থেকে প্রতি মাসে তৈরি হচ্ছে 60 মণ কেঁচো কম্পোস্ট। যে একবার ব্যবহার করছে সে পরতপক্ষে অন্য সার ব্যবহার করতে চাচ্ছে না, এই সারই ব্যবহার করছে। এমন সফলতা দেখে রাজশাহী জেলায় বাণিজ্যিকভাবে 3টি স্থানে সার উৎপাদন শুরু হয়েছে। সরকার যদি ব্যাংক লোন কিছু দেয় তাহলে এটা আর কি বড় রকমের একটা খামার তৈরি হবে। শুধু মাঠেই নয়, মাছের উৎপাদনেও রয়েছে এর গুরুত্ব। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমপক্ষে 5 থাকা দরকার, কিন্তু আমাদের দেশের মাটিতে আছে গড়ে 1-এর মতো। এজন্য আমরা কেঁচো কম্পোস্ট, সবুজ সার, বিভিন্ন রকমের জৈব সার উৎপাদনের জন্য কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারে খরিদ 2 ফলনে সবজির আবাদ হয়েছে 8,770 হেক্টর জমিতে, আর সবজির উৎপাদন হবে 1,18,990 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ দিনে দুপুরে মুখোমুখি হবে রংপুর ও বরিশাল। অপর ম্যাচে চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাধীনতার পর পৌরসভা ও 2013 সালে টঙ্গী শিল্পাঞ্চল অন্তর্ভুক্ত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের, কিন্তু নাম বদলালেও চেহারা বদলায়নি এর রাস্তাঘাটের। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সে অনুযায়ী হয় না সংস্কার। তার উপর রাস্তার 2 পাশে দখল করে গড়ে উঠেছে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। এমন অবস্থায় এই শিল্পাঞ্চলের প্রতি আগ্রহ হারাচ্ছেন বিদেশি ক্রেতারাও। তবে খুব শিগগিরই রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন চতুর্থ ও শেষ পর্ব। কোনো ময়লা আবর্জনার ভাগাড় নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে টঙ্গী শিল্পাঞ্চলে ঢোকার রাস্তা এটি। দুর্গন্ধে ভরা এই রাস্তার 2 পাশে শিল্প কারখানার প্রধান ফটক। শুধু ময়লা আবর্জনাই নয়, শিল্পাঞ্চলের ভিতরের প্রতিটি রাস্তায় খানাখন্দকে ভরা। পণ্য পরিবহনের কাজে মাল বোঝাই যানবাহন চলাচল করায় সেগুলো নষ্ট হয় আরো দ্রুত। শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় পানি জমে গর্তগুলোতে। শ্রমিকরা বলছেন 2-1 সংস্কার হলেও তা খুব একটা মানসম্মত হয়নি। এইখানে একটা ডাস্টবিন করছে, এই ডাস্টবিনের জন্য গন্ধে ডিউটি করা খুব দুর্বহ হয়ে গেছে। গন্ধে থাকা যায় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ড্রেনেজ সিস্টেম ভালো না, অল্পতেই রাস্তার উপর পানি চলে আসে এবং এই পানিটা সহজে নিষ্কাশন হয়। গাড়ি মনে করেন আজকে এটা ভাঙতেছে, কালকে ওইটা ভাঙতেছে। 30 টন 40 টন করে মাল থাকে, কিন্তু আমরা ওই ভাঙ্গাচোরার মধ্যেই গরুর গাড়ি হিসাবে গাড়ি চালান লাগে। কাজ করছে 2 নম্বরই এলাকায়, তো মনে করেন বালা কাজ করলে তো বালাতে অনেক দিনই যায়, তাই না? শিল্পাঞ্চলের ভিতরে বেশিরভাগ রাস্তার 2 পাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। সেসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরে থাক, হাঁটা চলাই রীতিমতো চ্যালেঞ্জ। রাস্তার এমন বেহাল অবস্থা দেখে বিদেশি ক্রেতারা অনেক সময় এই এলাকায় আসতে চান না বলে অভিযোগ শ্রমিকদের। অবশ্য ভারপ্রাপ্ত সিটি মেয়র বলছেন নতুন করে আবারও সংস্কার কাজ হাতে নিয়েছেন তারা। শিল্পাঞ্চলের ভিতর দিয়ে 14 কোটি টাকা ব্যয়ে আমরা রাস্তাটা করতেছি এবং প্রত্যেকটা কাজের গুণগত মান আমরা চেষ্টা করছি যে 100% নিশ্চিন্ত করার জন্য। হয়তো অনেক ক্ষেত্রে 19-20 হতে পারে, তবে আমার মনে হয় যে এই ধরনের কোনো অভিযোগ আমার নেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের কাজ আমার সময় করতে পারবে না, সে যেই হোক। তিনি বলছেন নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে শুধু শিল্পাঞ্চল নয়, বরং পাল্টে যাবে পুরো গাজীপুরের চিত্র। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী জেলা ইজতেমা। ভোরে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্যে দিয়ে জেলার তিতাস নদীর তীরে 14 মৌজা গ্রামে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় এই ইজতেমা অংশ নিতে গতকাল থেকেই ঈদগাহের আশেপাশের এলাকায় সমবেত হতে থাকেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমার নির্বিঘ্ন করতে জেলার বিভিন্ন স্থানে থেকে আসা কয়েকশো স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। ঈদগাহ ময়দান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন আছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছাড়াও র্যাব ও বিজিবি। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সমাজসেবা কেন্দ্রে 3 বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত হয়েছে 14 জন, আহত অন্তত 17 জন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নারীসহ 2 সন্দেহভাজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সন্দেহভাজন আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ও FBI কাজ করছে। হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ার সান বের্নার্দিনো শহর বুধবার রূপ নেয় চাপা উত্তেজনা ও আতঙ্কের নগরীতে। সকাল 11টার দিকে শহরটির ইনল্যান্ড রিজিওনাল সেন্টার নামে বয়স্ক প্রতিবন্ধীদের একটি সমাজসেবা কেন্দ্রে সেনা পোশাক পরে 3 বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। সে সময় ভেতরে ছুটির দিনের উৎসব চলছিল। এমন সময় ঘাতকদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই হতাহত হয় বেশ কয়েকজন। পরে ভেতরে থাকা আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ভবনের কক্ষগুলোতে লুকিয়ে পড়ে। তাদের বিপদের খবর জানতে পেরে আতঙ্কিত হয়ে ওঠেন স্বজনরা। আমার স্ত্রী সন্ত্রাসীদের দেখেছে, কিন্তু মুখোশ থাকায় চিনতে পারেনি। তাদের হাতে অনেক ভারী অস্ত্র ছিল, শরীরে সম্ভবত বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল তারা। হামলাকারীরা আশেপাশের ভবনে লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহ থেকে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় এক নারী সহ 2 জন একটি কালো রঙের গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জনই নিহত হয়। তৃতীয় আরেক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই 3 জনের মধ্যে একজন ইনল্যান্ড রিজিওনাল সেন্টারের কর্মকর্তা সৈয়দ আর ফারুক বলে জানা গেছে। ঘটনার দিন প্রতিষ্ঠানের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির জেরে ফারুক হামলার কিছুক্ষণ আগেই ঘটনাস্থল ছেড়ে আসে বলে জানায় পুলিশ। ঘাতক অপরজন ফারুকের ভাই বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারীরা যে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল এই বিষয়টি স্পষ্ট। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনা তদন্তে মাঠে নেমেছে। গোপন খবরে আমরা জানতে পেরেছি হামলাকারীরা আশপাশের বাড়িগুলোতে আশ্রয় নিতে পারে, এজন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে এটি অভ্যন্তরীণ সন্ত্রাসীদের কাজ। তদন্তের সহায়তায় পুলিশের সঙ্গে মাঠে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। এ ধরনের ঘটনায় আমরা চেষ্টা করি নিজেদের সর্বোচ্চ দিয়ে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যা হারিয়েছে আমরা তা ফেরত দিতে হয়তো পারবো না, কিন্তু ঘটনার বিচার পেলে তাদের মন কিছুটা হলেও শান্তি পাবে। আমি সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। নাগরিকদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশীরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। BPL এর খবর। চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে আজ দুপুর 2টায় মুখোমুখি হবে সাকিবের রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহর বরিশাল বুলস। যে দলই এই ম্যাচ জিতবে তাদের প্রায় সেরা 4 নিশ্চিত হয়ে যাবে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে দলকেও জয় এনে দিয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। তবে এবার রাইডার্সের প্রতিপক্ষ দারুণ খেলতে থাকা বরিশাল বুলস। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তালিকার 2 নম্বরে আছে বরিশাল। সবশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিয়ে পেয়েছে দারুণ এক জয়। BPL এ নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে এরই মধ্যে আলোচনায় বরিশালের ওপেনার এভিন লুইস। তবে 6 ম্যাচে 8 পয়েন্ট পাওয়া রংপুরও আছে ছন্দে। দলের শক্তি বাড়াতে যোগ হয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া সৌম্য সরকারের ফর্মে ফেরাটাও রাইডার্সকে বাড়তি অনুপ্রেরণা দেবে। তাই স্বাগতিকরা আরও একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাং ভাইকিংস খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। ঘরের মাঠে অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে চিটাগাং ভাইকিংস। সিলেটকে হারিয়ে 7 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখনও সেরা 4-এর রেসে টিকে আছে তামিম ইকবালের দল। তাই ঘরের মাঠে শেষ ম্যাচে নামার আগে বেশ সতর্ক ভাইকিংস। কুমিল্লার বিপক্ষে আগের দেখায় হেরেছিল তামিম ইকবালের দল। তাই এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলেও এগিয়ে যেতে চায় তারা। অন্যদিকে ঢাকার বিপক্ষে দারুণ জয়ে বেশ উজ্জীবিত মাশরাফির দল। আর ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে ঝলক দেখাতে না পারলেও এবার ভালো করতে মরিয়া দলটির 2 পাকিস্তানি রিক্রুট আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। এছাড়া দলের 2 পেসার কুলাসেকারা ও রনি ছন্দে থাকায় জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় কুমিল্লা।
নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে 31 রানে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশের নারী ক্রিকেট দল। আর এই জয়ের মধ্যে দিয়ে আগামী বছর নারী বিশ্বকাপ টি-20-র মূল পর্ব নিশ্চিত করল জাহানারা আয়েশারা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে না পারলেও রুমানা শাইলাদের বোলিং দৃঢ়তায় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ের নারীরা। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সালমা আয়েশারা। দলীয় মাত্র 10 রানে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে জাহানারার দল। এরপর দলের হাল ধরেন শারমিন আর ফারজানা হক। নির্ধারিত ওভার শেষে 89 রানে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। দলের হয়ে ফারজানা হক সর্বোচ্চ 43 রান করে। টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের নারীরাও খুব বেশি সুবিধা করতে পারেনি। বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 58 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট পেয়েছেন রুমান আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। জমা দিতে প্রতিটি এলাকার নির্বাচনী কার্যালয়ে প্রার্থীদের ভিড়। রাজধানীতে নতুন জঙ্গি সংগঠন আল মুজাহিদ অব বাংলাদেশের 6 সদস্য আটক। এরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ, সদস্য ও অর্থ সংগ্রহ করত জানালো পুলিশ। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি কোনো অবহেলা নয়, নিয়ে আসতে হবে উন্নয়নের মূল স্রোতে, বললেন প্রধানমন্ত্রী। একের পর এক নেতিবাচক মন্তব্যের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা নিয়ে প্রশ্ন। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় দেশটি, মন্তব্য বিশ্লেষকদের। এবং স্বাধীনতার 44 বছরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর পাশের হার। যেতে হবে আরো অনেক দূর, বলছেন শিক্ষাবিদরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে 3 বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত 14 জন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র খতিয়ে দেখছে FBI। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি আর সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।